নমস্কার, নবীন ত্রিপুরার বাংলা সংবাদে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি মোনালি। সংবাদ শুরুতে দেখে নিন আজকের দিনের বিশেষ সংবাদের এক ঝলক। শ্বশুরবাড়ির নির্যাতনের অভিযোগে গৃহবধূর আর্তি, প্রশাসনের হস্তক্ষেপ ও নিরাপত্তার দাবি। পৃথক রাজ্যের দাবিতে ফের সোচ্চার ত্রিপুরার স্টেটহুড ডিমান্ড কমিটি। ভাঙা রাস্তা, ব্রিজে দুর্ভোগ, ঝুঁকি নিয়ে চলাচল, পদ্মবিলের বাসিন্দাদের অনুপ্রবেশের অভিযোগে 2 বাংলাদেশি নাগরিক আটক, তদন্তে পুলিশ। অঙ্গনারী খাদ্যে পোকা, তদন্ত ব্যবস্থা গ্রহণের দাবিতে ক্ষোভ। দারিদ্র থেকে জয় করে রাজ্যে 8ম রাহুল সম্প্রসী খুকবার। বিশ্রামগঞ্জে 2 গাড়ির সংঘর্ষে আহত 4, তদন্তে পুলিশ। রূপাইছড়িতে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা, কেরিয়ার গাইডেন্সে ভবিষ্যতের দিশা। রামনগর বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত বহু ফ্ল্যাট, তদন্তে পুলিশ ও দমকল। ধর্ষণ মামলায় শঙ্কর দাসের 10 বছরের সশ্রম কারাদণ্ড। মহারানীপুর কাণ্ডে সিল ছাক্কুর জালিয়াতির অভিযোগে থানায় মামলা। শোভের দাস হত্যা, পরবর্তী ভাঙচুরে 4 গ্রেফতার, তদন্ত অব্যাহত। অম্বুবাচী উপলক্ষে 14 নম্বর ওয়ার্ডে মহিলাদের নিয়ে সিঁদুর খেলা অনুষ্ঠিত। কাউন্সিলর স্নিগ্ধা দাসের উপস্থিতিতে আমদুধ ও সিঁদুর বিতরণের মধ্যে দিয়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। পবিত্র অম্বুবাচী উপলক্ষে 14 নম্বর ওয়ার্ডের উদ্যোগে এলাকার বিভিন্ন বুথের মহিলাদের নিয়ে এক বিশেষ সিঁদুর খেলার অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ার্ড কাউন্সিলর স্নিগ্ধা দাস। অনুষ্ঠানে কাউন্সিলর স্নিগ্ধা দাস এলাকার মহিলাদের সঙ্গে সিঁদুর খেলায় অংশগ্রহণ করেন। পাশাপাশি উপস্থিত মহিলাদের মধ্যে আম, দুধ ও সিঁদুর বিতরণ করা হয়। এদিন অনুষ্ঠানে মহিলাদের ব্যাপক উৎসাহ ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। কাউন্সিলর জানান, অম্বুবাচী উপলক্ষে সম্প্রীতি, সৌহার্দ্য ও সামাজিক বন্ধনকে আরও সুদৃঢ় করার লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। অনুষ্ঠানের মাধ্যমে এলাকার মহিলাদের মধ্যে এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। ব্যুরো রিপোর্ট, নবীন ত্রিপুরা। পরম পবিত্র অমাবস্যার গুরুজনদের আমার প্রণাম, মা বোনদের আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন রইল। বিভিন্ন সনাতনী যে উৎসব, আমরা হিন্দু ধর্মের বিভিন্ন উৎসবের মধ্যে অমাবস্যা একটা বিশেষ উৎসব। এটা গুয়াহাটিতে মা কামাখ্যার মন্দিরে 3 দিনের বিশেষ পূজার আয়োজন করা হয়। বিভিন্ন রাজ্য এবং রাজ্যের আমাদের ভারতবর্ষের বাইরে থেকেও অনেক ভক্তরা এই উৎসবের সমাগম হন। এটা একটা মিলন মেলায় পরিণত হয়। বিশেষ করে মা বোনেদের এটা উৎসব। মা বোনেরা আমরা একজনকে সিঁদুর পরায়। দেখবেন লক্ষ্মীনারায়ণ বাড়িতে আমাদের অপরিচিতদেরকেও আমরা সিঁদুর পরাই, তাতে ওরাও খুশি হয়, আমরাও খুশি হই। আমি বিভিন্ন বুথে, আমার 14 নম্বর ওয়ার্ডের বিভিন্ন বুথে গিয়েছি, মা বোনদের সাথে সিঁদুর খেলেছি। তারা খুব খুশি, তাদের এই খুশি মুখ আমাকে আনন্দিত করেছে। মা কামাখ্যার আশীর্বাদ সবার উপর। হৃদয়পাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিশু ও গর্ভবতী মায়েদের জন্য বিতরণকৃত চাল ডালে পোকা থাকার অভিযোগে ক্ষোভ। নিম্নমানের খাদ্য সামগ্রী নিয়ে তদন্ত ব্যবস্থা গ্রহণের দাবি স্থানীয়দের। মোহনপুর ব্লকের ফটিকছড়া গ্রাম পঞ্চায়েতের হৃদয়পাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিশু ও গর্ভবতী মায়েদের জন্য সরবরাহ করা খাদ্য সামগ্রীর মান নিয়ে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। অভিযোগ, কেন্দ্র থেকে বিতরণ করা চাল ও ডালে অসংখ্য পোকা, এমনকি ডালের একটি বড় অংশ পোকায় খেয়ে ফেলেছে। এই খাদ্য সামগ্রী শিশু ও গর্ভবতী মায়েদের খাওয়ার অনুপযোগী বলে দাবি করেন সুবিধাভোগী এবং অভিভাবকরা। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে নিম্নমানের খাদ্য সামগ্রী সরবরাহ করা হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্ব দিচ্ছেন না। অভিযোগের ভিত্তিতে সংবাদ মাধ্যম কেন্দ্রটি পরিদর্শন করলে খাদ্য সামগ্রীর মধ্যে পোকা থাকার সত্যতা সামনে আসে। এই বিষয়ে অঙ্গনওয়াড়ি কর্মী উনা দেবনাথ জানান, সুপারভাইজারের কাছ থেকে যে খাদ্য সামগ্রী সরবরাহ করা হয় সেটাই বিতরণ করা হচ্ছে। তিনি বলেন, বিষয়টি সুপারভাইজার সৌরভ দেবনাথকে জানানো হলে তিনি খাদ্য সামগ্রী রোদে শুকে ব্যবহার করার পরামর্শ দেন। তবে সুবিধাভোগীদের বক্তব্য, পোকায় আক্রান্ত চাল ডাল কোনোভাবে খাওয়ার উপযোগী নয়। অভিযোগ জানানো হলেও খাদ্য সামগ্রী পরিবর্তন করে দিতে অনীহা দেখানো হয়েছে বলে দাবি করেন তারা। সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের অধীন ICDS প্রকল্পের আওতাধীন এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খাদ্য সামগ্রীর অবস্থা দেখে স্থানীয়দের মধ্যে চরম অসন্তোষ দেখা দিয়েছে। তারা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়ের হস্তক্ষেপ কামনা করেছেন এবং খাদ্য সামগ্রী সরবরাহ ও তদারকির সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। এখন দেখার বিষয়, ICDS প্রকল্প কর্তৃপক্ষ, প্রজেক্ট ডিরেক্টর এবং সংশ্লিষ্ট দপ্তর অভিযোগের প্রেক্ষিতে কি পদক্ষেপ গ্রহণ করে। চালটি নিয়ে মানুষের অভিযোগ কি করবেন? স্যার অফিস থেকে চালটা যখন দিতেছে তখনই কিন্তু এর মধ্যে 2টা পোকা থাকে। তো পোকা থাকে, তো আমরা তখন নতুন সিস্টেম বেরিয়েছে যে FRS করতে হয়। FRS না হলে আবার তারা চালটা দিতে পারতাম না। তো FRS করে তোমরা চালটা দিতে গিয়ে দেখেন, মনে করেন 10 দিন বা 15 দিন দিতেছে, এই ফাঁকে কিন্তু আরও পোকাটি আরও বাইরে যেতেছে। তো আমরা কিন্তু এগুলি রোদ্রের মধ্যে দিয়ে এসে শুকায় আবার আইনা করে রাখতেছি পোকাটি ছাড়াই। এরপরে তো পোকাটি তো যায় না যে ডাল দেওয়া চাল একসাথে মেশান না থাকে, তো ডালের ভিতরে ঢুকা থাকে, রোদ্র দিলেও ডাল দিতে গিয়ে বাইরে না।
আমরা এই ব্যাপারে স্যারেরা কইছি আমরা। এই চাল ডালটা কি এখানে যারা পড়াশোনা করে তারা খাওয়াইতেছেন? না, এর মধ্যে ভালো যেটা যেটা একটু খারাপ এটা আমরা অন্য দোষী না, আলাদা করে রেখেছি এটা স্যারের জন্য। চালগুলি কোন সময় দেয়? এটা মাসে ঠিক নাই, কোনো মাসে লাস্টে দিতেছে, কোনো মাসে প্রথমটা দিতেছে, এটা ঠিক থাকে। একটা অঙ্গনবাড়ির এলাকায় যারা গর্ভবতী মহিলারা থাকে তাদেরকে তো এই চালগুলাই দেওয়া হইতেছে না? না, এতদিন তো না, এখন এই বর্ষার সিজনটা আছে, প্রত্যেকের চালটা এরকম হইতেছে আর কি, এর আগে এরকম হয়েছে। আপনারা এটা ডিপার্টমেন্টে জানাইছেন? জানাইছি ডিপার্টমেন্ট বলতে আমরা তো সুপারভাইজার জানানো, আমরা সুপারভাইজার জানাইছি যে স্যার অফিস থেকে যে চাউলে দেওয়া হয়েছে এটি তো ফুকা থাকে, তো আমরা এফআরএস করে দিতে স্যার চাউলটা দিয়ে যাবে, তো ফুকারা তো আরও বাইরে যাবে। তখন স্যার তারা কইছে যে ফুকা তো মনে হয় অনেক বর্ষার দিনে 1-2টা থাকতে হবে, আপনারা একটু রোদ দিয়া আপনারা একটু জায়গা বাচ্চা তারা দিয়ে দিয়ে। আপনারা যে জিনিসটা পরে দেখছেন যে অতিরিক্ত পোকা পরে জানাইছেন নি স্যার? তারা স্যার চালটা তো বেশি দিন ইয়ে করা যাইতেছে না? স্যারের লোক আর বিজি হয়েছে না, আজকে আবার আমরা অফিসে ডাকেছি, আমি আজকে আবার স্যারের লোক নিয়ে কথা বলবো, 11টার সময় আমরা মিটিং আছে। আপনি তো এই কেন্দ্রের ওয়ার্কার, নাম কি আপনার? উমাদের আগরতলার রামনগরে অ্যাপার্টমেন্টে বিস্ফোরণের ব্যাপক ক্ষয়ক্ষতি, গুরুতর আহত 2 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 12-13টি ফ্ল্যাট ক্ষতিগ্রস্ত। বিস্ফোরণের কারণ খতিয়ে দেখছে পুলিশ ও দমকল বিভাগ। আগরতলার রামনগর রোড নম্বর 4 এলাকার একটি অ্যাপার্টমেন্টে আচমকা বিস্ফোরণের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। বৃহস্পতিবার সংঘটিত এই বিস্ফোরণে অ্যাপার্টমেন্টের একটি ফ্ল্যাট সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং আশপাশের প্রায় 12 থেকে 13টি ফ্ল্যাটও ক্ষতির মুখে পড়ে। স্থানীয় সূত্রে খবর, বিস্ফোরণের তীব্রতায় ফ্ল্যাটের বিভিন্ন অংশ ঝলসে যায়। ঘটনায় একজন মহিলা এবং একজন পুরুষ গুরুতরভাবে আহত হন। তাদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় আগরতলার দমকল বাহিনীর কর্মীরা এবং পুলিশ। দমকল কর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। প্রাথমিক তদন্তে বিস্ফোরণের সঠিক কারণ জানা যায়নি, তবে সংশ্লিষ্ট মহলের প্রাথমিক ধারণা ফ্ল্যাটে কোনো রাসায়নিক পদার্থ বা কেমিক্যাল জাতীয় উপাদান ব্যবহার করা হচ্ছিল, যার জেরে এই বিস্ফোরণ ঘটতে পারে। বিষয়টি খতিয়ে দেখতে বিশেষজ্ঞদের সহায়তায় বিস্তারিত তদন্ত শুরু করেছে পুলিশ জানায়, তদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরেই বিস্ফোরণের প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব হবে। ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক দেখা দিয়েছে এলাকা জুড়ে। শব্দ শুনলেন এখানে? মনে হচ্ছে বোম ব্লাস্ট হয়েছে। আচ্ছা, দেখেন আমি আমার এখানে ঘরে বসা সোফাতে, ঠিক আছে, বসে আমি ফোনে কথা বলছি, আর হঠাৎ করে এমন একটা সাউন্ড হয়েছে, এই দরজাটা খুলে এখানে পড়েছে, এই যে, ঠিক আছে, আর বাকি ঘরের দরজাগুলো ফেটে গেছে, গ্লাস উইন্ডো ফেটে গেছে, ভিতরের বেডরুমের, ইভেন বেডরুমের যে গ্রিল ছিল আপনি দেখতে পাবেন, বেডরুমের ভিতরে গ্রিলটা পর্যন্ত খুলে পাশের বাড়িতে পড়ে গেছে। আর শুধু আমার ক্ষতি হয়নি, পাশের ঘর, ওই ঘর, ইভেন ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর অব্দি ব্লাস্ট হয়েছে। ফ্ল্যাটটা কি আপনি নিজে নিয়েছিলেন নাকি ভাড়াতে? এটা আমি রেন্টে থাকি। রেন্টে থাকেন? আচ্ছা, মূলত এই আপনার মানে রেন্টের সাথে যে অফিসটা, এটাতে মূলত কি কাজ হতো আপনি কিছু জানেন? যে এটা অ্যাকচুয়ালি আবাকাস বলে একটা সংস্থা আছে, ঠিক আছে, তো ওই ঘর থেকে যখন ছেলেটা বাইর হলো, আমি যখন দেখলাম ছেলেটা বলছে ভাই আমাকে বাঁচাও, ভাই আমাকে বাঁচাও, ও সারা শরীরে মানে স্কিন জ্বলে জ্বলে পড়ছে আর কি, ঠিক আছে, তো ওকে আমি ধরতে সাহস পাচ্ছিলাম না আর কি, ঠিক আছে, তো ততক্ষণে বাকি লোকরাও চলে এসছে, আমিও ফোনে, যে আমার সঙ্গে লাইনে ছিল উনিও শুনতে পেয়েছে, উনি ইমিডিয়েট ফায়ার ব্রিগেডকে ফোন করেছে, অ্যাম্বুলেন্সকে ফোন করেছে, ওনাকে নিয়ে ছেলেটাকে নিয়ে গেছে। একজন লোক ছিল যে পুরোপুরি সারা শরীর জ্বলে গেছে, তো ছেলেটাকে বাঁচানো খুব দরকার, ওকে এখন হয়তো কোনো হসপিটালে নিয়ে গেছে, তো সেটাই বলবো আর কি, খুব খারাপ হয়েছে। আমি বলবো যে আগামী দিনে এই ধরনের আরো ঘটনা না ঘটে থাকে, কারণ সবারই তো প্রাণ না, প্রাণ তো অনেক ইম্পর্টেন্ট, আমরা বেঁচে গেছি ভাগ্যক্রমে, ঠাকুর বাঁচিয়েছে আমাদের, কারণ কি নাহলে এই কন্ডিশনে বাঁচাটা ইম্পসিবল আর কি, যারাই বেঁচেছে সবাই সঙ্গে ঠাকুর আছে, মানে এই দরজা যদি খোলা থাকতো, আপনি ভাবেন না আমার ঘরের অবস্থা দেখে, আপনি আসুন, বাথরুমের ক্যান্টিলেভার অবধি খুলে পড়ে গেছে, আমার অবস্থা আমি এখানে বসেছিলাম, ঠিক আছে, এই হলো কন্ডিশন। আমি চাইবো এটা তদন্ত হোক, যুক্তিকর তদন্ত হোক, যাতে কোনো যদি ডিফল্ট থাকে সেটা যাতে ইমিডিয়েটলি সারানো যায়। এই ফ্ল্যাটে কি সিসিটিভি ক্যামেরা আছে? আছে, সিসিটিভি ক্যামেরা আছে, 100% সিসিটিভি ক্যামেরা আছে, ফায়ার যেটা কি বলে ফায়ার সেফটি ইকুইপমেন্টসও আছে, সবকিছুই আছে। তো তারপরে ঘটনাটা ঘটলো, খুবই, নাম আপনার? আমার নাম নির্বাণ কর। আচ্ছা দাদা, তারা কি আপনি কি হন এই ফ্ল্যাটে? আমি ফ্ল্যাটের ওনার। আচ্ছা, এটা প্রমোটারের কাছ থেকে কিনছি। আচ্ছা, সুমন সোর নামে ভদ্রলোক, রামনগর খনবস্তা বাড়ি। এমনিতে উনি শুনছি আবাকাস একটা সংস্থা রয়েছে বাচ্চাদের অঙ্ক টঙ্ক শেখায়, এটার ওনার। উনি এই ফ্ল্যাট কিনেছেন, উনি থাকেন, অফিসিয়াল কাজকর্ম করেন, এরকম দেখেছেন, কিন্তু এখন এই মুহূর্তে উনি ব্যাঙ্গালোরে আছেন শুনলাম।
আচ্ছা, কি দেখতে পেলেন এসে এই ফ্ল্যাটের এসে তো মধ্যে? এমন একটা আওয়াজ হয়েছে চারদিকে, মানে বুঝতে পারিনি আমি, প্লেন ক্র্যাশ হয়েছে এমন। ঘরেই ছিলাম, দৌড়ে এসেছি, চারদিকে চিৎকার করে শুনে। আপনি কি এই ফ্ল্যাটেই থাকেন? হ্যাঁ, আমি পাশের পাশে। টাইমটা অ্যাকচুয়াল ঠিক বলতে দেখছি, আমি দেখলে বলতে পারবো মোটামুটি দেখছি। এই 12:25 বা আচ্ছা। 12:15 মানে ঘন্টাখানিক 12:15-20-এর মধ্যে হয়েছে। আচ্ছা। আচ্ছা, কজন মানে এই ফ্ল্যাটে কাজ করতো? একজন লোককে দেখেছি আমি, একদম পুরো জলে, চামড়া পুরো জলে গেছে। মানে ছেলে নাকি মেয়ে? সেল ছিল লোক। আচ্ছা। 40-45 জানি না, লোকটাকে পেয়েছি ইনজোর, ওই যখন নিজেই গেছে সে বাইরে, তারপরে ওই ফায়ার সার্ভিস এসে ওকে একটা সার্কেল নিয়ে গেছে। এখানে এই ঘরের মধ্যে আমার ছোট ভাইয়ের বউ ইনজোর্ড হয়েছে, ওর দাঁত ভেঙে কপাল এখানে কেটে গেছে, হসপিটালে হয়েছে। আর বাকি ওই লোককে নিয়ে গেছে হাসপাতাল। কি নাম আপনার কি নাম? আমার নাম নির্মল দেব। দেবদারু ফাঁড়ি থানা এলাকায় অনুপ্রবেশের অভিযোগে 2 বাংলাদেশি নাগরিক আটক। যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে গ্রেফতার করে পুলিশ। সীমান্তে পেরিয়ে প্রবেশের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। দক্ষিণ ত্রিপুরার দেবদারু ফাঁড়ি থানা এলাকায় অনুপ্রবেশের অভিযোগে 2 বাংলাদেশি নাগরিককে আটক করেছে পুলিশ। গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পুলিশ একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে তাদের আটক করে। পুলিশ সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিদের মধ্যে একজন পুরুষ ও একজন নারী রয়েছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেদের বাংলাদেশের চট্টগ্রাম জেলার বাসিন্দা বলে পরিচয় দিয়েছেন। তাদের কাছে থাকা নথিপত্র যাচাই বাছাই করা হচ্ছে এবং কিভাবে তারা সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছেন সেই বিষয়েও তদন্ত শুরু করেছে পুলিশ। আটক 2 জনকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে অনুপ্রবেশের সম্ভাব্য রুট ও উদ্দেশ্য সম্পর্কে তথ্য সংগ্রহের চেষ্টা চলছে। ঘটনার পর সীমান্তবর্তী এলাকায় নজরদারি আরও জোরদার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। ব্যুরো রিপোর্ট, নবীন ত্রিপুরা। আজকে যে আপনার যে দেবদারু ফাঁড়ি থানার মধ্যে যে একটা আমরা খবর জানলাম যে আপনার নাকি 2 জন ব্যক্তি বাংলাদেশ করছেন, এই বিষয়ে আপনি কি বলবেন? আচ্ছা, আজকে আমাদের দুপুরবেলা আমার কাছে একটা খবর আছে এবং খবরের ভিত্তিতে আমরা একটা বাস গাড়িকে আমরা আটকাইয়া বাস গাড়িতে চেক করলে 2 জন লোককে আমরা, একজন মহিলা একজন পুরুষ, তাদেরকে আমরা কথাবার্তার অমিল পাই। এরপরে তাদেরকে ডিটেইন করে জিজ্ঞাসাবাদ করার পরে পরবর্তী সময় আমরা জানতে পারি যে তারা বাংলাদেশের লোক এবং বাংলাদেশের চট্টগ্রামের লোক। আরেকটা বিষয়, তাদের যে আপনারা যে বাংলাদেশে বলে একটা চিহ্নিত করেছেন বা তাদের কাছ থেকে আপনারা কি দেখতে পেলেন যে তারা কি বাংলাদেশি বলে আপনারা কীভাবে জানলেন? প্রথমত তারা ভারতবর্ষের লোক হিসেবে তারা প্রমাণ করতে পারেনি, তারা ভারতবর্ষের কোনো ডকুমেন্ট দেখাইতে পারেনি এবং তাদের সার্চ করার পর আমরা 2টি মোবাইল ফোন পাই এবং 2টি সিম কার্ড পাই। 2টি সিম কার্ডে বাংলাদেশের। সুতরাং আমরা এরপরে তাদেরকে অ্যারেস্ট করি। আরেকটা বিষয় স্যার, তারা যে শিলাশুড়ি যে বর্ডার দিয়ে যে তারা এসেছে, আপনারা এটা কি কোনো জানেন কি তারা কীভাবে এসেছে বা তারা কি বলছে কি আপনাদের কি? প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায় যে শিলাছড়ির দিক থেকে তারা কিছু ফেন্স ভাঙা ছিল, ওই দিক দিয়ে তারা এসেছে। তবে এইগুলি প্রপার ইনভেস্টিগেশনে বোঝা যাবে অ্যাকচুয়ালি কীভাবে তারা এসেছে। স্যার, আপনি আপনার পরিচয়? আমি ওসি দেবদারু। আজকে যে আপনার যে দেবদারু ফাঁড়ি থানার মধ্যে যে একটা আমরা খবর জানলাম যে আপনার নাকি 2 জন ব্যক্তি বাংলাদেশ করছেন, এই বিষয়ে আপনি কি বলবেন? আচ্ছা, আজকে আমাদের দুপুরবেলা আমার কাছে একটা খবর আছে এবং খবরের ভিত্তিতে আমরা একটা বাস গাড়িকে আমরা আটকাইয়া বাস গাড়িতে চেক করলে 2 জন লোককে আমরা, একজন মহিলা একজন পুরুষ, তাদেরকে আমরা কথাবার্তার অমিল পাই। এরপরে তাদেরকে ডিটেইন করে জিজ্ঞাসাবাদ করার পরে পরবর্তী সময় আমরা জানতে পারি যে তারা বাংলাদেশের লোক এবং বাংলাদেশের চট্টগ্রামের লোক। আরেকটা বিষয়, তাদের যে আপনারা যে বাংলাদেশে বলে একটা চিহ্নিত করেছেন বা তাদের কাছ থেকে আপনারা কি দেখতে পেলেন যে তারা কি বাংলাদেশি বলে আপনারা কীভাবে জানলেন? প্রথমত তারা ভারতবর্ষের লোক হিসেবে তারা প্রমাণ করতে পারেনি, তারা
ভারতবর্ষের কোনো ডকুমেন্ট দেখাইতে পারেন এবং তাদের সার্চ করার পর আমরা 2টি মোবাইল ফোন পাই এবং 2টি সিম। দীর্ঘদিনের মানসিক ও শারীরিক নির্যাতনের অভিযোগে সংবাদ মাধ্যমের দ্বারস্থ গৃহবধূ পাপিয়া নাথ। স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে অভিযোগ তুলে প্রশাসনের হস্তক্ষেপ ও নিরাপত্তা দাবি। দীর্ঘদিন ধরে শ্বশুরবাড়ির মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হয়ে অবশেষে সংবাদ মাধ্যমের দ্বারস্থ হলেন এক গৃহবধূ। ঘটনাটি দক্ষিণ ত্রিপুরার সাবরুম মহকুমার দুলোবাড়ি হরিণাটিলা এলাকার। অভিযোগ অনুযায়ী দুলোবাড়ি হরিণাটিলার বাসিন্দা সজল নাথের কন্যা পাপিয়া নাথের সঙ্গে জুলাইবাড়ি ব্লকের ঠাকুরছড়া এলাকার বাসিন্দা গোপাল দেবনাথের পুত্র সুবীর দেবনাথের সামাজিকভাবে বিবাহ হয়। বিয়ের পর থেকেই স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যদের দ্বারা তিনি ধারাবাহিকভাবে মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হচ্ছেন বলে অভিযোগ করেন পাপিয়া। সংবাদ মাধ্যমের সামনে তিনি জানান, পারিবারিক অশান্তির নিরসনের জন্য একাধিকবার পঞ্চায়েত স্তরে মীমাংসার চেষ্টা করা হলেও সমস্যার স্থায়ী সমাধান হয়নি। কিছুদিন পরিস্থিতি স্বাভাবিক থাকলেও পরবর্তীতে পুনরায় নির্যাতন শুরু হয়। পাপিয়া নাথের অভিযোগ, তার স্বামী সুবীর দেবনাথ নিয়মিত মদ্যপ অবস্থায় বাড়িতে এসে তাকে মারধর ও দুর্ব্যবহার করেন। এছাড়া শ্বশুর গোপাল দেবনাথ ও শাশুড়ি মল্লিকা দেবনাথও তাকে মানসিকভাবে হেনস্থা ও অকথ্য ভাষায় গালিগালাজ করতেন বলে দাবি করেন তিনি। এমনকি স্বামীর অত্যাচারের ঘটনাগুলি তারা প্রত্যক্ষ করলেও কোনো প্রতিবাদ বা প্রতিকার করেননি বলেও অভিযোগ। উল্লেখ্য, সুবীর ও পাপিয়ার দাম্পত্য জীবনে একটি 12 বছর বয়সী পুত্র সন্তান রয়েছে। বর্তমানে নিজের ও সন্তানের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং প্রশাসনের প্রয়োজনীয় হস্তক্ষেপ কামনা করেছেন। তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত সুবীর দেবনাথ, গোপাল দেবনাথ ও মল্লিকা দেবনাথের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ব্যুরো রিপোর্ট, নবীন ত্রিপুরা। প্রধানের কাছে অ্যাপ্লিকেশন করি, তারা অনেকবার ডাকা হয়, এরপরে আমি কোনো বিচার পাইছি না। এরপরে সবাই বলে সিডি অফিসে যাও। আমি 2015 সালে সিডি অফিসে দরখাস্ত দিছি, এরপরে সিডি অফিসে কোনো বিচার পাইছি না। তারপরে আমি সবাই বলে পুলিশ স্টেশনে যাওয়ার লাগে, আমি রাত্রে মারধর করলে পুলিশ স্টেশনে যাই, তারা আইয়া বাড়িতে রেখে দেয়। এরপর দিনকে আবার আরম্ভ করে অত্যাচার। এরপর সেখানে দিছি, এরপর তারা সবাই কইছে যে জুলাইবাড়ি মন্ডলে দেওয়ার লাগে। আমি জুলাইবাড়ি মন্ডল প্রেসিডেন্টের কাছে আবেদন করছি, এরপরে সেখানেও ডাকা হয়েছে, কিন্তু কিচ্ছু হয়েছে না। এরপরে 2 দিনকে আসে রাত্রেবেলা মারছে, পরে আমি থানাত গিয়েছি। এরপর থানাতে ডাক্তার দেখায়, আমার অন্যের বাড়িতে একা গেছে, 2বার ডাক্তার দেখাইছে, এই আমার কাছে ডাক্তার ইয়েদান আছে। এরপর এই কয়েকদিন ধরে সে আমার নানাভাবে অত্যাচার করতেছে, বাড়ি থেকে বাইর করে দিতেছে। রাত্রিবেলা থানা আনছি, থানা দরজা খুলে দিয়ে গেছে। পর দিনকে তারা আমার ভাত খাওয়ানোর লাগে দেয় না, ভাতের ডেক সহ রান্না করে ঘরের ভিতরে রাখিয়া দেয়। আর তারা যেমনি এমনি ব্যবহার করে। আমি বলে 3 বেলা 3 থাল টালি খাই। আর আমার নন্নস তাদের সাথে যুক্ত আছে, সবসময় ফোন করে তারা মায়েরা যেমনি এমনি করবো, মায়ে ফোন করে করবো, মায়ে ফোন করে বাইরে করবো, বাড়িতে আমার মারধর করে। আপনার নাম কি? আমার নাম পাপিয়া নাথ। এটা কোন জায়গা? এটা ঠাকুরছড়া, মননাথ পাড়া। আপনার হাজবেন্ডের নাম কি? সুবীর নাথ। কত বছর যাবত আপনার এইভাবে অত্যাচার করতেছে? আমি তো বিগত প্রায় 12-13 বছর ধরে এই দিয়ে অশান্তি ভোগ করতেছি। আপনার হাজবেন্ড? আমার হাজবেন্ডের গাড়ি চালায়, আমরা গাড়ি আছে, সিএনজি অটো আছে। এখন আপনি কি চান? আমি চাই এটা যেটা যেন আমি সুবিচার পাই। জাতীয় কনভেনশনে অংশ নিতে AIDYO প্রতিনিধি দল কলকাতার উদ্দেশ্যে রওনা। কর্মসংস্থান, শিক্ষা, সামাজিক ন্যায় ও গণতান্ত্রিক অধিকার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা হবে কনভেনশনে। আজ জাতীয় যুব কনভেনশনে অংশগ্রহণের উদ্দেশ্যে AIDYO এর এক প্রতিনিধি দল কলকাতার উদ্দেশ্যে রওনা হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত যুব প্রতিনিধিদের উপস্থিতিতে অনুষ্ঠিতব্য এই কনভেনশনে যুব সমাজের বর্তমান সমস্যা, কর্মসংস্থান, শিক্ষা, সামাজিক ন্যায় এবং গণতান্ত্রিক অধিকার রক্ষার মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে। প্রতিনিধি দলের সদস্যরা জানান, এই কনভেনশন যুব সমাজের দাবি দেওয়া তুলে ধরার পাশাপাশি সংগঠনের ভবিষ্যৎ কর্মসূচি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কনভেনশনে অংশ নিয়ে তারা নিজেদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরবেন এবং দেশের বিভিন্ন রাজ্যের যুব প্রতিনিধিদের সঙ্গে মত বিনিময় করবেন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, যুবকদের ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলা এবং সমাজের বিভিন্ন সমস্যার সমাধানে সক্রিয় ভূমিকা গ্রহণের লক্ষ্যেই এই জাতীয় যুব কনভেনশনের আয়োজন করা হয়েছে। প্রতিনিধি দলের কলকাতা যাত্রাকে কেন্দ্র করে সংগঠনের কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ উদ্দীপনার পরিবেশ লক্ষ্য করা গেছে। ব্যুরো রিপোর্ট, নবীন ত্রিপুরা। আগামী 26শে জুন বিপ্লবী যুব সংগঠন AIDYOর 7তম প্রতিষ্ঠাবার্ষিকীর সমাপনী অনুষ্ঠান। এ উপলক্ষে 27শে জুন কলকাতাতে সর্বভারতীয় যুব র্যালির আয়োজন করা হয়েছে এবং এই যে সারা দেশে বেকার সমস্যা তীব্র আকার ধারণ করছে, কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের সমস্ত শূন্যপদ পূরণ, পাশাপাশি বিভিন্ন পরীক্ষার যে প্রশ্নপত্র ফাঁস হয়ে যাচ্ছে, সেই কর্মপ্রার্থীদের পরীক্ষা এবং ছাত্রদের পরীক্ষা, লিড পরীক্ষা কিছুদিন আপনারা দেখেছেন প্রশ্নপত্র ফাঁস হয়েছে। এর বিরুদ্ধে সারা দেশব্যাপী শক্তিশালী গণ আন্দোলন করার লক্ষ্যে এবং
যত শূন্যপদ খালি আছে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের শূন্যপদগুলি পূরণ করা, পাশাপাশি মদ মাদক দ্রব্যের যে সারা দেশব্যাপী যে প্রসার হচ্ছে এই প্রসার রোধে সরকারকে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা, তার পাশাপাশি নারী নির্যাতন থেকে শুরু করে যে অসামাজিক কাজকর্মগুলো যুব সম্প্রদায় লিপ্ত হয়ে যাচ্ছে, যুব সম্প্রদায়কে লিপ্ত করছে শাসক গোষ্ঠী, এটাকে যাতে রোধ করা যায় এবং উন্নত নীতি নৈতিকতার আধারে সারা দেশব্যাপী যুব আন্দোলনকে শক্তিশালী করার লক্ষ্যে আগামী 27শে জুন আমরা সারা ভারতবর্ষব্যাপী যুবকরা কলকাতায় মিলিত হচ্ছি এবং এখান থেকে সারা ভারতবর্ষে যাতে আগামী দিনে শক্তিশালী যুব আন্দোলন গড়ে তোলা যায় দাবিগুলো নিয়ে, তার জন্য আমরা ত্রিপুরা থেকেও এই যুব সমাবেশে 10 জনের প্রতিনিধি দল অংশগ্রহণ করছি এবং আমি রাজ্যের যুব সম্প্রদায়ের কাছে আগামী দিনে শক্তিশালী যুব আন্দোলন গড়ে তোলার আবেদন রাখছি। সিপাহীজলায় 43 কোটি টাকা ব্যয়ে 100 শয্যার নতুন জেলা হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মুখ্যমন্ত্রী। আধুনিক হাসপাতালটি চালু হলে জেলার স্বাস্থ্য পরিষেবা আরও শক্তিশালী হবে। সিপাহীজলা জেলার স্বাস্থ্য পরিকাঠামোকে আরও শক্তিশালী করতে 100 শয্যা বিশিষ্ট নতুন জেলা হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বৃহস্পতিবার দুপুরে বিশ্রামগঞ্জে জেলা শাসকের কার্যালয় ও পুলিশ সুপারের কার্যালয়ের পিছনে সিপাহীজলা জেলা আদালত সংলগ্ন বাঁশতলী এটিসি ভিলেজের ননজোলা এলাকায় ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জানা গেছে প্রায় 43 কোটি টাকা ব্যয়ে নির্মিত হতিজলা আধুনিক হাসপাতালটি 35 খানি জমির উপরে গড়ে তোলা হবে। হাসপাতালটি চালু হলে সিপাহীজলা জেলার পাশাপাশি আশপাশ এলাকার বাসিন্দারাও উন্নত স্বাস্থ্য পরিষেবার সুবিধা পাবেন বলে আশা করা হচ্ছে। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলার জেলা শাসক, স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের সচিব ও পূর্ত দপ্তরের সচিব কিরণ গীতে সহ প্রশাসনের অন্যান্য আধিকারিকরা। নতুন জেলা হাসপাতাল নির্মাণের মাধ্যমে রাজ্য সরকারের স্বাস্থ্য পরিষেবা সম্প্রসারণের উদ্যোগ আরও এক ধাপ এগিয়ে গেল বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। সেখানে সেটা হবে, আর উদয়পুরের তেপানিয়াতে আয়ুর্বেদিক হবে। ত্রিপুরা এতগুলো এখানে জিএনএম এএনএম থেকে শুরু করে ডেন্টাল ফার্মাকোলজি ইত্যাদি কলেজ ফার্মেসিস কলেজ হয়ে গেছে, এখানে বিএসসি নার্সিং হয়েছে, মেডিকেল কলেজ এতগুলো হয়ে গেছে। তো এই কারণে আমরা আলাদা করে হেলথ ইউনিভার্সিটি আমরা আলাদাভাবে ত্রিপুরা হেলথ ইউনিভার্সিটি করে আমরা বিধানসভায় সেটা পাশ করেছি। বন্ধুগণ, অলরেডি ত্রিপুরাতে আমাদের সময়ে মাত্র 8 থেকে 10টা 13টা এমবিবিএসের সিট আসতো। আজকে আমাদের ত্রিপুরাতেই 550টা এমবিবিএস সিট হয়েছে। ভাবুন আপনারা, আগে কি আমরা ভাবতে পারি সেটা? বিডিএসের একটা সিট আসতো, এখন সেখানে 63টা বিডিএসের সিট হচ্ছে আমাদের ত্রিপুরাতে, আরও বাড়বে আগামী দিন। শুধু তাই নয়, আমাদের বিএসসি নার্সিংয়ে 50টা সিট হয়েছে। তো এখানে যারা পোস্ট গ্রাজুয়েশনের সিটও আরও অনেক বেড়েছে। এখানে এখন 113 জন আছে পোস্ট গ্রাজুয়েট এবং আরও সেখানে 83 আরও এনএমসি সেখানে পারমিশন দিয়েছে। তো এতগুলো ডাক্তার বেরোবে এবং তাদের পোস্টিং, অনেক জনপ্রতিনিধি প্রায়ই বলেন আমার এখানে স্পেশালিস্ট লাগবে। তো আমাদের আগামী দিন এই সুবিধাটা সব জায়গায় আমরা দিতে পারবো। আমি যেটা বললাম যে আমাদের এই সরকার বড় সেন্সিটিভ সরকার, মানুষের জন্য চিন্তা করে। ভাবুন, অনেকে যায় আগরতলা এজিএমসির মধ্যে গিয়ে তাদের পেশেন্টের সাথে যারা পেশেন্ট পার্টি থাকে তাদের খাবারের ব্যবস্থা 10 টাকা বিনিময়ে দুপুরে তার খাবার ব্যবস্থা করা হয়েছে। আমি নিজেও সেখানে গিয়েছিলাম। 2025-26-এর যে বাজেট, সেখানে আমরা ভারত মাতা ক্যান্টিন ও নাইট শেল্টার সেটা স্থাপন করার কথা বলেছিলাম। অলরেডি তৈরি হয়েছে। যেটা বললাম যে আমাকে কবে সেটা ইনোগ্রেশন করব, সেখানে খুব বাইরের থেকে যখনই যাবে যাতে থাকতে পারে এবং কম পয়সায় যাতে খাওয়া দাওয়া করতে পারে, তার জন্য এই ভারত মাতা ক্যান্টিন আমরা সেখানে শুরু করেছি। আমরা টিকাকরণের দিকে যদি আমরা দেখি, ত্রিপুরাতে আমরা কিন্তু প্রায় 97% আমরা সেখানে সাকসেস হয়েছি। এবং মুখ্যমন্ত্রী সুস্থ কৈশোর যে অভিযান, সেটা 8ম পর্যায়ে কিন্তু অলরেডি কমপ্লিট হয়েছে। এবং প্রায় 100% যে টার্গেট আমরা নেই, যে এত ছোটো ছেলে মেয়েদের 1 থেকে 19 বছরের তাদেরকে আমরা টার্গেট করেছি। বিভিন্ন টিকাকরণ থেকে আরম্ভ করে ফলিক অ্যাসিড, আয়রন ট্যাবলেট বা অন্যান্য যেসব তাদের দেওয়া দরকার পুষ্টি থেকে আরম্ভ করে আমরা সেটা করছি। আমরা আরবিএসকের মধ্যে আপনারা জানেন আরবিএসকে অর্থাৎ যে রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রম, তার মধ্যে অনেকে আসে জন্মগত যে বাচ্চারা তাদের কিন্তু ডিফেক্ট থাকে, হেয়ার প্যালেট, হেয়ার লিপ বা অন্যান্য যে বিকলাঙ্গের যে বিষয়, তাদের স্ক্রিনিং করা, যে জন্মগত ত্রুটি এবং বিকাশজনিত যে প্রতিবন্ধকতা সেটা স্ক্রিনিং করার জন্য 48টি মোবাইল
যে হেলথ টিম সেটা চালু রয়েছে। বন্ধুগণ, এর মধ্যে আমরা ইভেন যারা কানে কম শুনেন, শ্রবণ শক্তি যাদের কম, এইরকম সমীর দাস হত্যাকাণ্ডের জেরে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় 4 জন গ্রেপ্তার। পশ্চিম জেলা পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে। কাঁঠালতলা এলাকার সমীর দাস হত্যাকাণ্ডকে কেন্দ্র করে সংঘটিত ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। পশ্চিম জেলার পুলিশ সুপার নমিত পাঠক এই তথ্য নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃত অভিযুক্তরা হল রাজু লস্কর, পবন দাস, সজল দাস এবং লক্ষণ মালাকার। পুলিশ সূত্রে খবর, সমীর দাস হত্যাকাণ্ডের পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং এর জেরে কয়েকটি স্থানে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ঘটনার তদন্তে নেমে পুলিশ অভিযুক্তদের শনাক্ত করতে গ্রেফতার করতে সক্ষম হয়। পুলিশ সুপার জানান, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন সতর্ক রয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতেও তদন্ত অব্যাহত রয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। जैसे कि आपको पता है कि कटहलतली पे जो घटना हुई थी उसमें जो अक्यूज पर्सन को तो हमने ऑलरेडी अरेस्ट कर लिया था, 3 अक्यूज पर्सन अरेस्टेड हैं। उसी के साथ साथ ये घटना ये हुई थी कि वहाँ पर वैंडलिज्म हुआ था और ये आग लगाने की जो घटना हुई वहाँ पर घरों पे, तो उसको लेके भी हमने जो है कड़ी कार्रवाई करते हुए इसमें 4 जने जो इसमें लिप्त पाए गए थे इनको हमने अरेस्ट किया है और फर्दर लोगों को भी हमने आइडेंटिफाई करके रखा है और उनको भी हम जो है जल्दी पकड़ेंगे। और कितने हैं कुछ? ये हमारे पास वीडियोग्राफिक एविडेंस में भी कई लोग हैं, वो आइडेंटिफाई किए जा रहे हैं और उनके अगेंस्ट भी हम कार्रवाई करेंगे। রামনগর বিস্ফোরণ কাণ্ডে ক্ষতিগ্রস্ত ফ্ল্যাট পরিদর্শন চালাচ্ছে পুলিশ ও ফরেনসিক দল। মেয়র দীপক মজুমদার ও পুর কমিশনার আক্রান্তদের পাশে থাকার আশ্বাস দেন। ঘটনার কারণ জানতে দ্রুত তদন্ত। আগরতলার রামনগর 4 নম্বর এলাকায় রহস্যজনক বিস্ফোরণের ঘটনায় ক্ষতিগ্রস্ত ফ্ল্যাটগুলো পরিদর্শনে যান আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার এবং পুর কমিশনার। ঘটনাস্থলে গিয়ে তারা ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখেন এবং আক্রান্ত পরিবারগুলোর সঙ্গে কথা বলেন। জানা গেছে, আকস্মিক বিস্ফোরণে একটি ফ্ল্যাট সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়। আশপাশের প্রায় 12 থেকে 13টি ফ্ল্যাটে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। বিস্ফোরণের তীব্রতায় জানালা, দরজা এবং আসবাবপত্র ভেঙে যায়। ঘটনায় এক মহিলা এবং এক পুরুষ গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন। ভুক্তভোগীরা জানান, হঠাৎই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং মুহূর্তের মধ্যেই চারিদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই প্রথমে ভূমিকম্প বা বড় ধরনের দুর্ঘটনা ঘটেছে বলে মনে করেছিলেন। বিস্ফোরণের অভিজ্ঞতা ঘরের কাঁচ ভেঙে ছিটকে পড়ে এবং বিভিন্ন ফ্ল্যাটের দেয়ালে ফাটল দেখা দেয় বলে অভিযোগ বাসিন্দাদের। মেয়র ও পুর কমিশনার ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দেন এবং ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে সংশ্লিষ্ট দপ্তরকে দ্রুত তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান। এদিকে পুলিশ ও ফরেনসিক বিশেষজ্ঞদের দল ঘটনাস্থল পরিদর্শন করে বিস্ফোরণের উৎস সম্পর্কে তদন্ত চালাচ্ছেন। ঘটনার প্রকৃত কারণ এখনও স্পষ্ট না হলেও চাঞ্চল্য দেখা দিয়েছে এলাকা জুড়ে। দেখলাম বিভৎস অবস্থা দেখলাম প্রায় ঘন্টাখানিক আগে রামনগর 4 নম্বর ফ্ল্যাটে একটা অফিস ছিল, অফিস কার্যালয় ছিল। তো এখানে একটা বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণ কারণ কি কেউ বলতে পারে না। আশেপাশে সমস্ত ফ্ল্যাটের যারা বাসিন্দা ছিলেন তারাও খুব আতঙ্কিত হয়ে আছেন এবং তাদেরও অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। সমস্ত জিনিসপত্র নিয়ে গেছে, দরজা জানলা গ্যাস, এবং শুধু এই ফ্ল্যাট এলাকা নয়, পার্শ্ববর্তী যে ফ্ল্যাটগুলি আছে, বাড়িগুলি আছে, তারাও ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তাদেরও দরজা জানলা সব ভেঙে গেছে। মানে বিস্ফোরণের মাত্রাটা অনেক ব্যাপক ছিল। এখন সেটি হয়ে যেটা এখন অনুযায়ী ফরেনসিক বলতে পারবে যে কী কারণে এই ধরনের বিস্ফোরণ হয়েছে। তো আমরা যতটা দেখলাম যে আশেপাশে সবাই আতঙ্কিত, তারা আওয়াজ শুনে, বিস্ফোরণের আওয়াজ শুনে তারা বেরিয়ে গেছে। তার নিজেরও তো ক্ষতিগ্রস্ত হয়েছে, একটা ভয় ছিল। আলটিমেটলি আস্তে আস্তে প্রকাশ পাবে, পুলিশ তদন্তে এনকোয়ারি বেরিয়ে আসবে এই কারণে এত বড় বিস্ফোরণ হয়েছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি বলবো যে ছেলে যেখানে পাওয়া যে কাজ করছিল শামসুজ্জোদল, ও এখন হসপিটালে আছে, জিবি হসপিটালে আছে। ও অনেকটাই ঝলসে গেছে শুনলাম প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে। বিস্ফোরণের মাত্রা অনেকটাই বেশি ছিল। যাই হোক, আমাদের পরবর্তী সময় যারা অনুসন্ধান করবেন তার রিপোর্ট দেবেন কী কারণে এটা হয়েছে। আমিও এই এলাকার ওয়ার্ডের কর্পোরেটর, মেয়র হিসাবে বা বিধায়ক হিসাবেও দেখছি আমাদের এলাকার সমস্ত জনগণের সঙ্গে যুক্ত হয়ে গেছেন। সবাই একটা আতঙ্ক আছেন এবং
তাদেরকে কীভাবে রক্ষা করা যায়, পরবর্তী সময় তাদেরকে মানসিক সহযোগিতা করা। আমাদের সরকার তো আছে, আমাদের কাজের মাননীয় মুখ্যমন্ত্রী নিশ্চয় অবগত হয়েছেন, উনিও বিষয়ে ব্যবস্থা গ্রহণ করার জন্য বা অনুসন্ধান করার জন্য সঠিকভাবে বেরিয়ে এসে কী করে করা হয়েছে। কারণ সমস্ত এলাকার সাইডগুলো উদ্ধার করে এরকম ধরনের বিষয় হয়েছিল। তো আমাদের ফ্ল্যাটগুলি তো আমাদের পরিকাঠামো তৈরি করার ক্ষেত্রে এই ধরনের ঘটনা ঘটলে পরে তাদের রেস্কিউ করা বা তাদের রক্ষা করার জন্য ব্যবস্থাপনা ঠিক আছে কি না, এগুলো আমাদের কর্পোরেশনকে যেহেতু আমরা যদি প্ল্যান অ্যাপ্রুভ করি, আমরা আমাদের কমিশনার সাহেবও আছেন, আমরাও চেষ্টা করবো যে এগুলি খোঁজখবর নিয়ে তদন্ত করে যে সঠিক ব্যবস্থা আছে কিনা। আজকে এতে এটা আরও ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারত, এটার মধ্যে ব্যবস্থা আছে কিনা। এই ধরনের ঘটনা ঘটলে পরে এই ফ্ল্যাটগুলিতে যারা থাকেন তাদের সুরক্ষার জন্য কোনো ব্যবস্থা আছে কিনা, সেগুলো আমরা খতিয়ে দেখব। স্যার, এই ফ্ল্যাটের একটা অভিযোগ যে এখানে ওয়াটার সেফটি কানেকশন করা আছে, কিন্তু এখানে ব্লাস্ট হওয়ার পরেও এখানে ওয়াটার সেফটি কোনো না, ওয়াটার সত্ত্বেও তো লাইন টাইন ফেটে গেছেন, কাজ করছিল না, কিন্তু সেফটিটা দেখবো কী কারণে কাজ করেনি। এইগুলো আমি তো প্রথমেই বললাম যে আমাদের যতগুলি ফ্ল্যাট আছে, বাড়ি আছে বা অনুমোদন দিয়েছি আমরা প্ল্যানের, এবং এডিসি এলাকাকে পৃথক রাজ্যের মর্যাদা দেওয়ার দাবিতে ফের সোচ্চার তিপ্রাল্যান্ড স্টেটহুড ডিমান্ড কমিটি। আগরতলায় সাংবাদিক সম্মেলনে আদিবাসীদের অধিকার উন্নয়ন ও প্রশাসনিক ক্ষমতায়নের প্রশ্ন তুলে ধরেন নেতারা। এডিসি এলাকাকে পৃথক রাজ্যের মর্যাদা দেওয়ার দাবিতে আবারও সোচ্চার হয়েছে তিপ্রাল্যান্ড স্টেটহুড ডিমান্ড কমিটি। বৃহস্পতিবার আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে সংগঠনের চেয়ারম্যান অঘুর দেববর্মা দাবি করেন, দীর্ঘদিন ধরে আদিবাসীদের সাংবিধানিক, রাজনৈতিক ও সামাজিক অধিকার উপেক্ষিত হয়েছে। সেই কারণেই পৃথক রাজ্যের দাবিকে আরও জোরদার করা হচ্ছে। তিনি বলেন, এডিসি এলাকার মানুষের উন্নয়ন, ভাষা সংস্কৃতির সংরক্ষণ এবং প্রশাসনিক ক্ষমতায়নের স্বার্থে পৃথক রাজ্য গঠন এখন সময়ের অপেক্ষা। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, তাদের দাবির প্রতি সমর্থন আদায়ে আগামী দিনে বিভিন্ন গণতান্ত্রিক কর্মসূচি গ্রহণ করা হবে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত নেতৃবৃন্দ কেন্দ্র ও রাজ্য সরকারের কাছে বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনার আহ্বান জানান। একই সঙ্গে আদিবাসী জনগোষ্ঠীর স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার ডাকও দেওয়া হয়। সংগঠনের দাবি, সাংবিধানিক কাঠামোর মধ্যেই পৃথক রাজ্য গঠনের বিষয়টি বাস্তবায়ন করা সম্ভব এবং এর মাধ্যমে এলাকার সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত হবে। ব্যুরো রিপোর্ট, নবীন ত্রিপুরা। ফুড ডিমান্ড কমিটির তরফ থেকে আজকে এখানে একটা মিটিং বসার জন্য আসলাম। আমার পার্টির সভাপতি অমূল্য দেববর্মা আর জিএস জাফর দেববর্মা, আমি চেয়ারম্যান। এই যে বর্তমান যে অবস্থা, আমরা যে এডিসি এলাকাকে নিয়ে একটা পৃথক স্টেটহুড ডিমান্ড করছিলাম ভারতের সংবিধানে 1, 2, 3 দ্বারা, এটাকে আমরা এখন যে অবস্থা চলছে, বিশেষ করে আমাদের ত্রিপুরীদের শুধু পাওয়ার পলিটিক্সের মধ্যে আমরা এখন শুধু গভীর নিদ্রাগত হয়ে রয়েছে। সে কারণে আমরা এখন জাগরিত করার জন্য, আবার জনগণের কাছে আহ্বান করার জন্য আজকে আমরা এখানে বসলাম। কী ডিমান্ড নিয়ে কী ডিমান্ড ছিল এবং যারা এই ডিমান্ডের পক্ষ ছিল তারা কেন বা এখন ঘুমিয়ে গেছে, সে বিষয়টা কীভাবে দেখবে? পাওয়ার আইপিএফটি 2009-এ গঠিত হয়েছিল তিপ্রাল্যান্ড ডিমান্ড নিয়ে। এখন পাওয়ারে যাওয়ার জন্য পাওয়ারে গেছে 5 বছর, আবার 5 বছর আইপিএফটি বিজেপির সাথে অ্যালায়েন্স করে পাওয়ারে এখন বর্তমানে রয়েছে। আবার ত্রিপুরা মথা নামেও গ্রেটার ত্রিপুরাল্যান্ড দাবি নিয়ে 2021 সালে এডিসি দখল করেছিল। এবার এই এডিসি নির্বাচনে 28টার মধ্যে 24টা নিয়ে তারা এডিসিতে আবার পুনরায় ক্ষমতা আসলো। সেই ক্ষমতা আসা শুধু মানে শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হওয়া, মানে ভবিষ্যতে ত্রিপুরীদের অস্তিত্ব রক্ষার জন্যে তাদের কোনো কিছুই নেই। তাদের বা মঠা বলুন, আইপিএফটি বলুন, শুধু রাজনৈতিকভাবে আমাদেরকে ঠকিয়ে রাখার জন্য তাদের পরিকল্পনা। এটার জন্য আমরা স্টেটহুড ডিমান্ড কমিটি আবার সুচার হওয়ার জন্য জনগণকে আহ্বান জানানোর জন্য আজকে এখানে বসলাম।
আচ্ছা, রাজ্যের যিনি মথার সুপ্রিমো আছে উনি তো বরাবর বলছেন উপজাতির জন্য মানে সবসময় কাজ করে যাচ্ছেন এবং তাদের যে ডিমান্ডগুলো আছে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে পৌঁছেছেন, কিন্তু এত বছর পারিয়ে গেছে এখনও কিছু করা হচ্ছে না, সে বিষয়টা কীভাবে দিবে? মুখে বললে তো কিছু হয় না, না যা দেখলাম তো মুখে শুধু বলছে, অন্তর্গতভাবে তো কিছুই ফল হচ্ছে না। সেই জন্য এখন জনগণ বুঝুক, আর আস্তে আস্তে জনগণ বুঝুক, বিশ্লেষণ করুক, পরবর্তী সময় দেখব একটা পরিষ্কার হয়ে যাবে সেই মঠার সুপ্রিমো এটা কি করছে না এখন বর্তমানে এটা করে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে মথা সুপ্রিমো যে কথাগুলো রাখছে সেটা কথা হচ্ছে শুধু বুবগরাকে বলে দোষারোপ করা যায় না, যারা বুবগরার সাথে আছেন তাদেরও চিন্তা চেতনা থাকা উচিত, কেননা ওখানে তো বকলম নেই। নেশা কারবারি ও রাজনৈতিক দুর্বৃত্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবিতে জেলা পুলিশ সুপারের কাছে ডেপুটেশন দিল ডিওয়াইএফআই। মাদক বিরোধী আন্দোলনকারীদের হয়রানির অভিযোগও তুলেছেন সংগঠন। নেশা কারবারি ও রাজনৈতিক দুর্বৃত্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবিতে জেলা পুলিশ সুপারের নিকটে ডেপুটেশন ডিওয়াইএফআই নেতৃত্বের। সংগঠনের অভিযোগ, যারা মাদক বিরোধী আন্দোলন বা নেশার বিরুদ্ধে সরব হচ্ছেন তাদের এই বিভিন্ন মিথ্যে মামলায় জড়িয়ে হয়রানি করা হচ্ছে। ডিওয়াইএফআই নেতৃবৃন্দের দাবি, সাম্প্রতিক সময় একাধিক ঘটনা দেখা গেছে যে সমাজ বিরোধী ও মাদক কারবারে জড়িত চক্রের বিরুদ্ধে প্রতিবাদ করলেই প্রতিবাদীদের লক্ষ্যবস্তু করা হচ্ছে। এর পেছনে রাজনৈতিক মদতপুষ্ট দুর্বৃত্ত ও নেশা কারবারিদের যোগ সাজশ রয়েছে বলে অভিযোগ করেন তারা। এদিকে জেলা পুলিশ সুপারের কাছে জমা দেওয়া স্মারকলিপিতে ঘটনাগুলোর নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়। পাশাপাশি মিথ্যে মামলায় জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা এবং মাদক কারবারের সঙ্গে জড়িত চক্রের বিরুদ্ধে কঠোর আইনানুগ পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান ডিওয়াইএফআই নেতারা। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, যুব সমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে প্রশাসনকে আরও সক্রিয় ভূমিকা নিতে হবে। পুলিশ সুপার বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনার আশ্বাস দিয়েছেন বলে খবর। আমরা জেলা সুপারের নিকট ডেপুটেশনে মিলিত হচ্ছি ডিওয়াইএফ এর পক্ষে। প্রথমত হচ্ছে ধারাবাহিকভাবে আমরা ডিওয়াইএফআই নেশার বিরুদ্ধে এবং নেশা কারবারিদের গ্রেপ্তার করার দাবি জানিয়ে আসছি। আমরা দেখছি সেই ক্ষেত্রে নেশার বাণিজ্য প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে। রেলে মানে করে নেশা আসতো, এখন পুষ্টবিশ্বের মাধ্যমে নেশা আসছে। আমরা ধারাবাহিকভাবে তার বিরুদ্ধে যখন লড়াই করছি, আমরা দেখছি এই সময়ে রাজনৈতিক দুর্বৃত্ত আর নেশা কারবারি তারা মিলে যারা নেশার বিরুদ্ধে কথা বলছেন, নতুন করে ষড়যন্ত্র করছেন, তাদের মামলা করে তাদের নামে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিচ্ছেন। আমাদের মোহনপুর বিভাগের সভাপতি ডিওএফ এর সুব্রত গুপ মোহনপুর এলাকায় ধারাবাহিকভাবে নেশার বিরুদ্ধে লড়াইয়ের অন্যতম মুখ। গত কয়েকদিন আগে একটা সভায় গিয়েছিলেন। পরিকল্পিতভাবে রাজনৈতিক দুর্বৃত্ত এবং নেশা কারবারি তারা যৌথভাবে পরিকল্পনা করে একটা মিথ্যা মামলায় ডিএফ এর নেতা সুব্রত গুপকে ফাঁসিয়ে দিলেন। আমরা দেখছি শুধুমাত্র সুব্রত গুপ না, সমাজকর্মী শুভম বিশ্বাস, সে নেশা মুক্ত কেন্দ্র চালায়, নেশা দুর্নীতির বিরুদ্ধে মুখ খুলেছেন, তাকে ফাঁসিয়ে দিল। প্রসেনজিৎ সরকার আমাদের কর্মী না, বামপন্থী না, কিন্তু নেশা এবং দুর্নীতির বিরুদ্ধে ধারাবাহিকভাবে কথা বলছেন, প্রসেনজিৎ সরকারকে এই মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিলেন। ফলে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। নেশা দুর্নীতির বিরুদ্ধে কথা বললেই তাদেরকে নতুনভাবে ষড়যন্ত্র করে রাজনৈতিক দুর্বৃত্ত এবং নেশা কারবারিরা যৌথভাবে পরিকল্পিতভাবে তাদের মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিচ্ছেন। আমরা এই বিষয়টা জানাতে এসেছি যে সঠিক তদন্ত করা এবং যারাই পরিকল্পনা করছেন তার পেছনে যারা যুক্ত তাদের বিরুদ্ধে যেন পুলিশ কঠোর ব্যবস্থা গ্রহণ করে এবং যাদেরকে ফাঁসানো হচ্ছে তারা যেহেতু নেশার বিরুদ্ধে আন্দোলনের অন্যতম মুখ, এই বিষয়টা সুষ্ঠু তদন্ত করা। এক। 2 নম্বর হচ্ছে আমরা দেখছি এই সময়ে সমাজের মাধ্যমে সরকার বিরোধী কোনো কথা বললেই বিজেপি মামলা করছে, পুলিশ দ্রুত গিয়ে তাদেরকে গ্রেপ্তার করছেন, জেল খাটাচ্ছেন। আর তাতে উৎসাহিত হয়ে সরকার বিরোধী সোশ্যাল মিডিয়াতে কেউ কথা বললে এখন বিজেপির দুর্বৃত্তরা তাদের ধরছেন, মারছেন, কান ধরে উঠবোস করাচ্ছেন, বাড়িতে গিয়ে আক্রমণ করছেন। ভয়ঙ্করতম ঘটনা সেই জম্পুজলা সংঘটিত হলো। মামলা পর্যন্ত এই সমস্ত ক্ষেত্রে নিচ্ছেন না। আর তার সঙ্গে আমরা যেটা বলতে চাই, গতকালকে আমরা দেখলাম সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে নেশার বিরুদ্ধে কথা বলছেন একজন মন্ত্রী, এবং আমরা বলবো যে গোটা রাজ্যের মানুষ আপনারা দেখবেন যে রাজ্যের মন্ত্রী টিঙ্কু রায় গতকালকে সংবাদ মাধ্যমের কাছে নেশা নিয়ে কথা বলছিলেন।
অনেক কথা বলছেন, কিন্তু একটা বার নেশা কারবারি, নেশা বাণিজ্যের বিরুদ্ধে একটা শব্দ উচ্চারণ করলেন না। আমরা মাননীয় মন্ত্রীকে জিজ্ঞেস করতে চাই যে আপনি নেশা মুক্তির কথা বলছেন, অথচ নেশা কারবারি, নেশা বাণিজ্যের বিরুদ্ধে আপনি একটা শব্দ উচ্চারণ করলেন না। আপনি বললেন নেশা মুক্তি কেন্দ্র সরকার করছেন, মানিক শাহ রাস্তা দিয়ে হাঁটছেন সচেতন করতে, তিনি রাস্তা দিয়ে হাঁটছেন মানুষ সচেতন করার জন্য তিনি নিচ্ছেন, কিন্তু মন্ত্রী কেন নেশা কারবারি এবং নেশা বাণিজ্যের সম্পর্কে খয়েরপুরে মাদক বিরোধী অভিযানে 1435 বোতল অ্যাসকপ সিরাপ উদ্ধার করেছে বজরংনগর থানার পুলিশ। প্রায় 4 লক্ষ টাকার মাদক সহ 2 অভিযুক্ত গ্রেফতার। মাদক বিরোধী অভিযানে বড়সড় সাফল্য বজরংনগর থানা পুলিশের। খয়েরপুরের লোহিয়া লজিস্টিক পার্ক এলাকা থেকে বিপুল পরিমাণে নিষিদ্ধ অ্যাসকপ সিরাপ উদ্ধার হয়। এই ঘটনায় 2 ব্যক্তিকেই গ্রেফতারও করেছে পুলিশ। বজরংনগর থানার সেকেন্ড অফিসার পরীক্ষিত দেববর্মা জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মোট 1435 বোতল অ্যাসকপ সিরাপ জব্দ হয়। উদ্ধারকৃত কফ সিরাপের বাজার মূল্য প্রায় 4 লক্ষ টাকা। প্রাথমিক তদন্তে খবর, উদ্ধারকৃত মাদকদ্রব্য অবৈধভাবে বিভিন্ন এলাকায় পাচারের উদ্দেশ্যে মজুত করা হয়েছিল। পুলিশ সূত্রে খবর, আটক এক ডেলিভারি বয়ের দেওয়া তথ্যের ভিত্তিতেই ভোলাগির এলাকা থেকে আরও 2 অভিযুক্তকে গ্রেফতার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ করে মাদক পাচার চক্রের সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের সম্পর্কেও তথ্য সংগ্রহের চেষ্টা চলছে। ঘটনার পর অভিযুক্তদের বিরুদ্ধে এনডিপিএস আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। বৃহস্পতিবার গ্রেফতার 2 অভিযুক্তকেই আদালতে তোলা হবে বলে জানান সেকেন্ড অফিসার পরীক্ষিত দেববর্মা। মাদক পাচারের বিরুদ্ধে পুলিশের এই অভিযানকে গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে দেখা হচ্ছে। তদন্ত অব্যাহত রয়েছে এবং এই চক্রের সঙ্গে জড়িত অন্যদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। 24/6/2026 ইংরেজি রাত্রির দিকে আমরা একটা খবর পাই ডেলিভারি প্রাইভেট লিমিটেড থেকে। তারা তাদের মেশিনে চেক করে কিছু সাসপেক্টেড জিনিস দেখতে পায়, তারপর আমাদের জিনিসটা দেখার জন্য বলে। তারপর আমি এবং খয়েরপুর থানার খয়েরপুর আউটপোস্টের ওসি সহকারে আমরা একটা টিম গঠন করে ওই জিনিসটা আমরা ভেরিফাই করতে যাই এবং সঙ্গে আমরা এই সাসপেক্টেড জিনিসটি দেখার জন্য ডিসিএম জিরানিয়াকেও আমরা জানানোর পরে সার সহকারে আমরা এখানে যে সাসপেক্টেড যে 5টা আসলো, 5টা প্লাস্টিকের প্যাকেট আসলো, এই প্যাকেটে আমরা দেখতাম যাই। যাওয়ার পরে সেখানে আমরা ডিসিএম সাহেবের উপস্থিতিতে তাদের এই ডেলিভারি হাবের স্টাফ সহকারে আমরা জিনিসটা খোলার পরে এখানে কাপ শেপ পাওয়া যায়। টোটাল 5টা প্যাকেটের মধ্যে 1435 বোতল। তারপর আমরা তাদের মাধ্যমে বিভিন্ন লিঙ্কে খুঁজ করে জানতে পারি যে অ্যাকচুয়াল যে মালটা রিসিভার আমরা হের পিছনে ডিটেন করার জন্য আমরা সিভিল ড্রেসে আমরা মানে পেতে বসি আর কি, তাদেরকে ডিটেন করার জন্য যারা ইনভলভ ছিল। তো আমরা সেই মোতাবেক আমরা একটা টিম গঠন করে আগরতলার দিকে কি জায়গাটা এটা ভোলাগিরি কুঞ্জবন এইদিকে আমরা ডেলিভারি যে বয়টা সহকারে আমরা যাইয়া যে ইনভলভ যে রিসিভার আর কি, ওই মালের যে রিসিভারকে আমরা অ্যারেস্ট করতে পারছি 2 জন। তারা আমাদের বজরংনগর পিএসের কাস্টডিতে আসে। তাদেরকে আজকে কোথায় পাঠানো? হ্যাঁ, তাদের এগেন্সে অলরেডি এনডিপিএসের একটা স্পেসিফিক কেস রেজিস্টার করা হয়েছে, যার মামলা নাম্বার 29/2026 এবং আজকের মধ্যে আমরা এনডিপিএস কোর্টে আগরতলাতে আমরা প্রেরণের আমরা প্রসেস চালিয়ে যাচ্ছি। আর কি রিকভারি করা হয়েছে? আমি প্রথম বলছি যে ডেলিভারি হাট খয়েরপুর থেকে তাদের ভিতরে হাফের ভিতরে ডেলিভারি কোম্পানি কুরিয়ার সার্ভিসের মতো। নাম টাম জানা গেছে কার মালগুলি মানে পোলিও মুক্ত ভারত গড়ার লক্ষ্যে উত্তর জেলায় 28 থেকে 30 জুন পালস পোলিও কর্মসূচি। অভিভাবকদের শিশুদের নির্ধারিত সময়ে টিকা খাওয়ানোর আহ্বান জানিয়েছে স্বাস্থ্য দপ্তর।
পোলিও মুক্ত ভারত গড়ার লক্ষ্যে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্যোগে জাতীয় ইমিউনাইজেশন দিবস উপলক্ষে পালস পোলিও কর্মসূচি প্রতি বছরের মতো এবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই কর্মসূচির অঙ্গ হিসেবে আগামী 28 থেকে 30 জুন পর্যন্ত উত্তর জেলা জুড়ে 3 দিন ব্যাপী পালস পোলিও কর্মসূচি পালন করা হবে। জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির উদ্যোগে আয়োজিত এই কর্মসূচির মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হবে 28 জুন পানিসাগর মহকুমা হাসপাতালে। কর্মসূচিকে সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে বৃহস্পতিবার জেলা স্বাস্থ্য আধিকারিক ডক্টর দীপক চন্দ্র হালদার এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন। সাংবাদিক সম্মেলনে তিনি কর্মসূচির উদ্দেশ্য, লক্ষ্যমাত্রা, পরিসংখ্যান এবং বাস্তবায়ন পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন। এই সময় উপস্থিত ছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মকর্তারাও। ডক্টর হালদার বলেন, পোলিও নির্মূলে সরকারের এই কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি অভিভাবকদের নির্ধারিত সময় শিশুদের পোলিও টিকা খাওয়ানোর আহ্বান জানান এবং কর্মসূচির সফল বাস্তবায়নে সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন। স্বাস্থ্য দপ্তরের আশা সকলের সক্রিয় অংশগ্রহণে উত্তর জেলায় পালস পোলিও কর্মসূচি সফলভাবে সম্পন্ন হবে এবং পোলিও মুক্ত ত্রিপুরা গঠনের লক্ষ্য আরও সুদৃঢ় হবে। ধর্মনগর প্রতিনিধি জয়ন্ত পালের রিপোর্ট, নবীন ত্রিপুরা। আমি 28 জুন 2026 ন্যাশনাল ইমিউনাইজেশন ডে পালস পোলিও। তো আমাদের নর্থ ডিস্ট্রিক্টে আমাদের টোটাল পপুলেশন আছে 4,76,393। এর মধ্যে আমার টোটাল হাউস হলো 1,05,599 জন। আর 0 থেকে 5 ইয়ার্স চাইল্ড টোটাল টার্গেট হলো আমাদের 45,772। আর টোটাল বুথ সংখ্যা হলো 458। আর ট্রানজিট বুথ আছে 7টা আমাদের হোল ডিস্ট্রিক্টে। আর এর মধ্যে ধর্মনগর আইএসবিটি, ধর্মনগর রেলওয়ে স্টেশন, তারপরে আছে পানিসাগরের চামটিলা, তারপরে পানিসাগরের রেলওয়ে স্টেশন এবং মোটর স্ট্যান্ড, এবং কাঞ্চনপুরে যে মোটর স্ট্যান্ড আছে, এগুলো হলো আমাদের ট্রানজিট পয়েন্ট। আর এই ভ্যাকসিন প্রোগ্রাম সফল করার জন্য আমাদের টোটাল ভ্যাকসিনেটর আছেন এই ডিস্ট্রিক্টে 1872। আর তাদের সুপারভিশনের জন্য সুপারভাইজার আছে 94। আগরতলায় সংবিধান হত্যা দিবস অনুষ্ঠানে জরুরি অবস্থার উপর প্রামাণ্যচিত্র প্রদর্শন। গণতান্ত্রিক অধিকার, সংবাদ মাধ্যমের স্বাধীনতা ও সাংবিধানিক মূল্যবোধ রক্ষার গুরুত্ব তুলে ধরেন বক্তারা। ভারতের গণতান্ত্রিক ইতিহাসের এক অন্ধকারময় অধ্যায় হিসেবে বিবেচিত 1975 সালের জরুরি অবস্থাকে কেন্দ্র করে নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হল আগরতলায়। বৃহস্পতিবার আগরতলার নজরুল কলাক্ষেত্রে আয়োজিত সংবিধান হত্যা দিবস শীর্ষক অনুষ্ঠানে এই ডকুমেন্টারিটি প্রদর্শিত হয়। উপস্থিত ছিলেন ডক্টর মানিক সাহা, বিজেপি প্রদেশ সভাপতি অভিষেক দেবরায় সহ দলের অন্যান্য নেতাকর্মী এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ। বক্তারা জরুরি অবস্থার সময় গণতান্ত্রিক অধিকার, সংবাদ মাধ্যমের স্বাধীনতা এবং সাংবিধানিক মূল্যবোধের উপর প্রভাব নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে উপস্থিতদের সামনে জরুরি অবস্থার বিভিন্ন দিক তুলে ধরেই প্রামাণ্যচিত্রটি প্রদর্শিত হয়। এই উপলক্ষে গণতন্ত্র ও সংবিধানের মূল্যবোধ রক্ষার গুরুত্ব সম্পর্কেও বক্তব্য রাখেন। আমার পূর্ববর্তী বক্তারাও বলেছেন যে উনি কিভাবে ওনাকে বলা হলো যে আপনি অবৈধভাবে আপনি ইলেকশনে জিতেছেন। যশপাল কাপুর নামে ওনার যে ব্যক্তিগত সচিব, সরকারি পদে থাকা সত্ত্বেও উনি ওনার ইলেকশন এজেন্ট হয়েছিলেন, আমরা সবাই জানি। এবং পুরো যে মেশিনারিসটা ছিল, ইলেকশনের যে মেশিনারিস, পুরো মেশিনারিসটা ব্যবহার করা হয়েছিল। সেই জায়গায় উনি রাজনারায়ণজি যখন কোর্টে গেলেন, কোর্টে যাওয়ার পরে সেই এই যে করাপশন হয়েছে আইন, সেই করাপশনের যে আইন, করাপ প্র্যাকটিস করার জন্য যে আইন, নির্বাচনী পিটিশনের উপর ভিত্তি করে ওনাকে বহিষ্কার করা হয়েছিল। আর বাকি তো সব ইতিহাস আমরা সবাই জানি। মোদ্দা কথা হচ্ছে যে আজকের এই দিনটি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জি বারবার বলছেন, এখন যাদের যে কংগ্রেস সরকার যে ইমার্জেন্সি নিয়ে আমাদের মানে এই বিষয়ে কিন্তু কোনো কথা বলেন না, কিন্তু আমাদের যখন কোনো বিষয় দাঁড়ায় যে এখানে গণতন্ত্র নেই, তাদের ভাঙা রাস্তা ও ঝুঁকিপূর্ণ ব্রিজে চরম দুর্ভোগে উত্তর দক্ষিণ পদ্মবিলাসের বাসিন্দারা। প্রতিদিন প্রাণের ঝুঁকি নিয়ে স্কুলে যাচ্ছেন পড়ুয়ারা। ব্যাহত হচ্ছে জরুরি স্বাস্থ্য পরিষেবাও।
সরকারের উন্নয়নের দাবি যতই জোরালো হোক না কেন, উত্তর ত্রিপুরার পানিসাগর বিধানসভার অন্তর্গত উত্তর পদ্মবিল ও দক্ষিণ পদ্মবিল গ্রাম পঞ্চায়েতের 1, 2, 3 ও 4 নম্বর ওয়ার্ডের মানুষের দৈনন্দিন জীবন সেই দাবির বাস্তবতা নিয়ে প্রশ্ন তুলছে। জলবাজার থেকে বড়বাজার যাওয়ার একমাত্র সংযোগকারী সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। প্রায় 450টি পরিবারের হাজারো মানুষ প্রতিদিন এই রাস্তার উপর নির্ভরশীল হলেও সংস্কারের কোনো উদ্যোগ চোখে পড়ছে না। এর সঙ্গে যোগাযোগের একমাত্র ভরসা পুরনো স্টিল বা রেলওয়ে ব্রিজটিও এখন কার্যত মৃত্যুফাতে পরিণত হয়েছে। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো এলাকার প্রায় 200 জনেরও বেশি ছাত্রছাত্রী প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে ভাঙাচোরা ব্রিজ পার হয়ে স্কুলে যাতায়াত করছে। স্থানীয়দের অভিযোগ, বৃষ্টির অবস্থা এতটাই নাজুক যে ছোট শিশুদের একা পার হতে দেওয়া সম্ভব নয়। ফলে প্রতিদিন অভিভাবকদের সন্তানদের হাত ধরে ব্রিজ পার করিয়ে দিতে হচ্ছে। শুধু শিক্ষার্থীরাই নয়, জরুরি স্বাস্থ্য পরিষেবাও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। কোনো গর্ভবতী মহিলা বা গুরুতর অসুস্থ রোগীকে হাসপাতালে নিয়ে যেতে হলে অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছাতে পারে না। বাধ্য হয়ে রোগীদের কাঁধে বা টুকরিতে করে বিপজ্জনক ব্রিজ পার করিয়ে চিকিৎসা কেন্দ্রে নিয়ে যেতে হয়। এতে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা বা প্রাণহানির আশঙ্কা তৈরি হচ্ছে। এলাকাবাসীর অভিযোগ, বহুবার প্রশাসন ও জনপ্রতিনিধিদের কাছে রাস্তা ও ব্রিজ সংস্কারের দাবি জানানো হলেও এখনও পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। বর্ষাকালে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে এবং দুর্ভোগ কয়েকগুণ বেড়ে যায়। স্থানীয়দের প্রশ্ন, উন্নয়নের নানা দাবি ও প্রচারের মধ্যেও উত্তর ও দক্ষিণ পদ্মবিলের শত শত মানুষ কেন এখনও নিরাপদ যোগাযোগ ব্যবস্থার বাইরে থেকে যাবে? ব্যুরো রিপোর্ট, নবীন ত্রিপুরা। আব্দুল বাড়ি তাইনের এই বাংলোতে সবার মধ্যে আমাদের বিনয়ভূষণ দাস এমএলএ সাহেব তাইন এখানে এসেছিলেন। আসার পরে আমরা যে রোডগুলো যে খারাপ ছিল ওনাকে পায়ে হেঁটে আমরা দেখিয়েছিলাম যে উনি আশ্বাস দিয়ে গিয়েছিলেন, বলেছিলেন যে রাস্তাটা এরকম যে ভাঙাটা ছিল, খাদা ছিল, সবটা হবে, একটু সময় লাগবে। সময় গিয়ে আজকে 5-6 বছর হয়ে গেল, কিন্তু এই আমরা আবদারটা আমরা হলো না, কমপ্লিট হলো না। আমরা ওনার কাছে আবার আবেদন রাখছি যে আমাদের এই বর্ষাকালে অতিরিক্ত রাস্তাটা এত ভয়াবহ খারাপ হয়েছে আমরা নিজে বলতে পারছি না, কিন্তু আপনারা একবার এসে দেখেন আমরা সত্যি বলছি না মিথ্যা বলছি, আমাদের এইদিকে গ্রামের কন্ডিশনটা কীরকম আছে। আমাদের নিজের পকেটের টাকা দিয়া আমরা এই রাস্তাটা কমপ্লিট করে চলাচল করছি। আপনার কাছে আবেদন, আমাদের রাস্তাটা একটু গ্রাম পঞ্চায়েতে বললে আমার কাজটা করিয়ে কমপ্লিট করার আবেদনটা রাখছি। রূপাইছড়িতে কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা ও ক্যারিয়ার গাইডেন্স কর্মসূচি অনুষ্ঠিত। উচ্চ মাধ্যমিকের সাফল্য অর্জনকারীদের সম্মাননা প্রদানের পাশাপাশি উচ্চশিক্ষা ও কর্মসংস্থান নিয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেওয়া হয়। দক্ষিণ ত্রিপুরা জেলার রূপাইছড়ি আরডি ব্লকের উদ্যোগে বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী ছাত্রছাত্রীদের সম্বর্ধনা ও কেরিয়ার গাইডেন্স কর্মসূচির আয়োজন। প্রধান অতিথি হিসেবে ছিলেন 39 মনু বিধানসভা কেন্দ্রের বিধায়ক মাইলা ফ্রুমগ। এছাড়া ছিলেন দক্ষিণ জেলার স্বাস্থ্য আধিকারিক জ্যোতির্ময় দাস, রূপাইছড়ি সমষ্টি উন্নয়ন আধিকারিক প্রীতম দেবনাথ, সাবরু মহকুমা পুলিশ আধিকারিক দীপ্তনু বিশ্বাস, প্রশাসনের বিভিন্ন পদাধিকারী, শিক্ষাবিদ, সমাজসেবী ও অভিভাবক বৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপাইছড়া বিএসসির চেয়ারম্যান রাখি ত্রিপুরা। অনুষ্ঠানের শুরুতেই কৃতি ছাত্রছাত্রীদের ফুল, স্মারক এবং সম্মাননা প্রদান করে তাদের সাফল্যের জন্য অভিনন্দন জানানো হয়। পাশাপাশি চলতি বছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 100% পাশের সাফল্য অর্জনকারী বিদ্যালয়গুলোকেও সম্বর্ধিত করা হয়। বক্তারা শিক্ষার্থীদের অধ্যাবসায়, কঠোর পরিশ্রম ও আত্মবিশ্বাসকে সাফল্যের মূল চাবিকাঠি হিসেবে উল্লেখ করেন। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল কেরিয়ার গাইডেন্স সেশন, যেখানে উচ্চশিক্ষা, প্রতিযোগিতামূলক পরীক্ষা, প্রযুক্তিগত শিক্ষা এবং কর্মসংস্থানের বিভিন্ন সুযোগ সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়। শিক্ষার্থীদের নিজেদের দক্ষতা ও আগ্রহ অনুযায়ী লক্ষ্য নির্ধারণের পরামর্শ দেন বিশেষজ্ঞরা। জীবনের সঠিক লক্ষ্য নির্ধারণ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত কর্মসূচিকে শিক্ষার্থী ও অভিভাবকরা ভবিষ্যৎ প্রজন্মের পথ নির্দেশক উদ্যোগ হিসেবে অভিহিত করেন। এই সংবর্ধনা অনুষ্ঠান এত সুন্দর করে উনি উপস্থাপন করেছেন। এখানে আমাদের মেডিকেল ডিপার্টমেন্ট থেকে লোক এসেছে, তারা বিস্তারিত আলোচনা করেছেন, এবং স্পোর্টস থেকে লোক এসেছে, এবং আরো আমাদের ইউনিভার্সিটি থেকে লোক এসেছে। এইভাবে অ্যাডভোকেট, আমাদের যে আইনি পরিষেবা সেটা থেকেও আমাদের উকিল বাবুরা এসেছেন। এইভাবে একটা সাজিয়ে গুজিয়ে একটা সুন্দর একটা অনুষ্ঠান করেছেন এখানে, যার কারণে আমি বিডিও সাহেবকে অসংখ্য ধন্যবাদ জানাই, যাতে আগামী দিনে এরকম আমাদের এই অত্র এলাকার ছাত্রদের যাতে উৎসাহিত করা, যে বিভিন্ন ডিপার্টমেন্টে সুন্দরভাবে বিস্তারিত আলোচনার মাধ্যমে যাতে ছাত্রছাত্রীরা এখানে তাদেরকে কিছুক্ষণ পরে এখানে তাদেরকে যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক যারা পরীক্ষা উত্তীর্ণ হয়েছে তাদেরকে
ব্লক তরফ থেকে সেখানে সংবর্ধনা জানাবেন। তো একটা সুন্দর অনুষ্ঠান আমি বলতে চাই। তো আগামী দিনে যাতে আরো এইভাবে অনুষ্ঠানের মধ্য দিয়ে যাতে আমাদের এলাকায় ছাত্রছাত্রীদের উৎসাহিত করে যাতে আরো লেখাপড়া যাতে এগিয়ে নিয়ে যেতে পারে, সেই প্রচেষ্টা আমাদের বিদু সাহেব করেছে, যার কারণে অসংখ্য ধন্যবাদ জানাই। তো পরিশেষে আমি আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাই। যাতে অম্বুবাচী উপলক্ষে সাজ্জাদ রাম ঠাকুর আশ্রমে সিঁদুর খেলায় মাতলেন নারীরা। পূজার্চনা ও ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে দিয়ে ভক্তিমূলক পরিবেশে উৎসব উদযাপন করে শতাধিক ভক্ত। অম্বুবাচীতে সিঁদুর খেলায় মাতলেন নারীরা। অম্বুবাচী উপলক্ষে দক্ষিণ ত্রিপুরার সাজ্জাদ রাম ঠাকুর আশ্রমে একে ভক্তিমূলক এবং আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়। আশ্রমে আয়োজিত বিশেষ ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এলাকার বহু নারী পুরুষ ভক্ত। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল সিঁদুর খেলা, যেখানে উপস্থিত নারীরা উৎসাহ উদ্দীপনার সঙ্গে অংশ নেন। আশ্রম প্রাঙ্গণ জুড়ে ভক্তিমূলক সঙ্গীত, পূজার্চনা এবং ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি পালিত হয়। সিঁদুর খেলায় অংশ নিয়ে নারীরা একে অপরকে সিঁদুর পরিয়ে শুভেচ্ছা জানান এবং মঙ্গল কামনা করেন। অনুষ্ঠানে আগত ভক্তদের মধ্যে উৎসবের আবহ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের এক সুন্দর সমন্বয় লক্ষ্য করা যায়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, প্রতি বছরের মতো এবারও অম্বুবাচী উপলক্ষে বিভিন্ন ধর্মীয় কর্মসূচির আয়োজন করা হয়েছে। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠান সম্পূর্ণ হওয়ায় সন্তোষ প্রকাশ করেন উপস্থিত ভক্তরা। সাবরুম থেকে নবারুণ চক্রবর্তীর রিপোর্ট, নবীন ত্রিপুরা। মহারানীপুর কাণ্ডে নতুন মোড়। টিআরএলের বুককিপারের বিরুদ্ধে সরকারি সিল ও স্বাক্ষর জালিয়াতির অভিযোগে তেলিয়ামুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বিডিও বিপ্লব আচার্য। আর্থিক অনিয়মের অভিযোগের মধ্যেই নতুন মোড় নিল তেলিয়ামুড়ার মহারানীপুর কাণ্ড। এবার সরকারি সিল ও স্বাক্ষর জালিয়াতির অভিযোগে তেলিয়ামুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তেলিয়ামুড়া ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক বিপ্লব আচার্য। অভিযোগ অনুযায়ী ত্রিপুরা রুরাল লাইভলিহুড মিশনের বুককিপার এবং মহারানীপুরের বাসিন্দা সুমা চৌধুরী ভিডিওর সরকারি সিল ও স্বাক্ষর জাল করে ব্যবহার করেছেন বলে অভিযোগ উঠেছে। বিষয়টি প্রশাসনের নজরে আসার পর আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়। পুলিশ সূত্রে খবর, অভিযোগটি গ্রহণ করে প্রাথমিক তদন্ত শুরু হয়েছে। অভিযোগের সত্যতা যাচাই করতে সংশ্লিষ্ট নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তদন্তকারী আধিকারিকরা। উল্লেখ্য, অভিযুক্ত ঝুমা চৌধুরীর বিরুদ্ধে পূর্বেও আর্থিক অনিয়ম সংক্রান্ত অভিযোগ উঠেছিল। তবে সেই অভিযোগগুলো এখনও তদন্তাধীন এবং আদালতে প্রমাণিত নয়। এদিকে অভিযোগ প্রসঙ্গে অভিযুক্তের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তার বক্তব্য পাওয়া গেলে তা যথাযথ গুরুত্ব সহকারে প্রকাশ করা হবে। প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে, অভিযোগ দায়ের হওয়া মানেই অভিযোগ প্রমাণিত হওয়া নয়। তদন্ত আদালতের চূড়ান্ত রায়ের ভিত্তিতেই দোষী বা নির্দোষ নির্ধারিত হবে। কিছুক্ষণ আগে একটা কমপ্লেন এসছে ফ্রম ভিডিও তেলিয়ামুড়া, যে ওনার কমপ্লেন মতে যতটুকু দেখা গেছে ওর মধ্যে হচ্ছে কি ঝুমা চৌধুরী বলে একজন, যিনি আগে বুককিপার ছিলেন মোস্ট প্রবাবলি আমাদের তেলিয়ামুড়া টিআরএম সংস্থার, তো উনি সেই টিআরএমের নাম ভাঙিয়ে ভিডিও সাহেবের যে সিল আছে সেটা ইউজ করে পাবলিকের মধ্যে একটা বিশ্বাস তৈরি করে সেই বিশ্বাস ভঙ্গ করেছেন। অনেকের কাছ থেকে প্রচুর টাকা কালেকশন করা হয়েছে। এগুলো আন্ডার ইনভেস্টিগেশন হবে এবং কত টাকা উনি কালেকশন করেছিলেন সেটা ইনভেস্টিগেশন সাপেক্ষ। এবং এই কমপ্লেনগুলো যতটুকু দেখা গেছে যে ওখানে উনি চিটিং, ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট এবং আপনার ফোর্জারি এগুলো সবই করেছে। সেগুলো আইন অনুযায়ী যে যে সেকশনগুলো কভার করবে সেই অনুযায়ী আমরা পদক্ষেপ নেব ওনার বিরুদ্ধে। দারিদ্র্যকে হার মানিয়ে উচ্চ মাধ্যমিকে রাজ্যে ৮ম স্থান অর্জন রাহুল রুদ্রপালের। অটো চালকের ছেলে রাহুলের স্বপ্ন শিক্ষক হওয়া। উচ্চশিক্ষার জন্য চেয়েছেন সরকারি সহায়তা। অত্যন্ত দারিদ্র্যের সঙ্গে লড়াই করেও নিজের অদম্য ইচ্ছে শক্তি এবং অধ্যাবসায়ের জেরে এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাজ্যের মধ্যে ৮ম স্থান অধিকার করেছে কাঞ্চনমালা পাল কলোনির কৃতি ছাত্র রাহুল রুদ্রপাল। তাঁর এই সাফল্যে পরিবার, প্রতিবেশী ও গোটা এলাকার মানুষের মধ্যে আনন্দের জোয়ার বইছে। রাহুলের বাবা দিলীপ রুদ্রপাল পেশায় একজন অটো চালক, মা অনিতা রুদ্রপাল একজন গৃহিণী। পরিবারের একমাত্র উপার্জনকারী হিসেবে দিলীপবাবু গোটা দিন অটো চালিয়ে যে সামান্য আয় করেন তা দিয়েই ৩ সদস্যের সংসার। আর্থিক অনটন নিত্যসঙ্গী হলেও ছেলের পড়াশোনার ক্ষেত্রে কখনো হাল ছাড়েননি তিনি।
তিনি। ছোটবেলা থেকেই রাহুলের মেধারী পরিচয় পেয়েছিলেন শিক্ষক ও এলাকার মানুষজন। সেই মেধারী প্রতিফলন ঘটেছে এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায়। 477 নম্বর পেয়ে সে রাজ্যের মধ্যে 8ম স্থান অর্জন করেছে। তবে সাফল্যের পেছনে রয়েছে বহু ত্যাগ, সংগ্রাম এবং প্রতিকূলতার গল্প। রাহুলের পড়াশোনার খরচ চালাতেই তার বাবাকে নানান সমস্যার সম্মুখীন হতে হয়েছে। বর্তমানে পরিবারের আর্থিক অবস্থা এমন যে নিত্যদিনের চাহিদা মেটাতেই হিমশিম খেতে হয়। রাহুলের বাবা মায়ের একমাত্র স্বপ্ন তাদের ছেলেকে উচ্চশিক্ষিত করে সমাজে একজন প্রতিষ্ঠিত মানুষ হিসেবে গড়ে তোলা। অন্যদিকে রাহুলও চায় পড়াশোনা করে একজন আদর্শ শিক্ষক হতে এবং বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে। বৃহস্পতিবার সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাহুল তার সাফল্যের পাশাপাশি পরিবারের আর্থিক সংকটের কথাও তুলে ধরে। সে জানায় পড়াশোনার খরচ বহন করতে তার বাবাকে অনেক কষ্ট করতে হয়, তাই সে রাজ্যের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছে। রাহুলের বিশ্বাস সরকারি সহযোগিতা পেলে তার শিক্ষক হওয়ার স্বপ্ন বাস্তবায়ন করা আরও সম্ভব হবে। কত পাইছো নাম্বার? আমি 577 দিয়েছি। আচ্ছা, কোন স্কুলে পড়াশোনা করতে তুমি? আমি লক্ষ্মীচড়া রামকৃষ্ণ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে পড়াশোনা করেছি। তো মানে রাজ্যের মধ্যে কত নম্বর স্থান পাইছো এটা? আমি রাজ্যের মধ্যে 8ম স্থান অধিকার করেছি। আর তোমার বাবার নাম কি? আমার বাবার নাম দিলীপ রুদ্রপাল। কি করে তোমার বাবা? আমরা অটো চালাই। মানে কিভাবে তোমাদের সংসার চলে বা তুমি কিভাবে পড়াশোনা করছো? আমাদের বাবা সারাদিন অটো নিয়ে বেরিয়ে, কিন্তু কখনো কখনো আমাদের বাড়িতে এমন পরিস্থিতি গিয়েছে যখন আমাদের ভাত খেতে ভাত ছিল না, কিন্তু আমার বাবা আমাকে বলেছে তুই বাবা পড়, কিন্তু আমি তোকে ভিক্ষা করে হলেও তোকে আমি পড়াবো। আচ্ছা, এখন কি তোমার বাবা গাড়ি নিয়ে গেছে না? আচ্ছা, প্রত্যেক দিনই সকালবেলা বেরো নাকি? প্রত্যেকদিনই সকালে বেরোয়, আবার রাত্রে আসে। আচ্ছা, তোমার যে এই যে সাফল্যটা মানে কার কার এর মধ্যে অবদান আছে? তো প্রথমে আবার মা বাবা, যাকে আমার অনুপ্রেরণা ও সহযোগিতা করেছে। তারপর আমার স্কুলের স্যার ম্যাডামরা রয়েছে যে আমাকে সাহায্য ও সহযোগিতা করেছে। তারপর আমার টিউটর টিচার, টিউশন টিচার। আচ্ছা, তোমার এই এলাকাটার নাম কি? আমার এলাকার নাম হলো কাঞ্চনমালা কলোনি। আচ্ছা, তো মানে তুমি মানে এখন কোন কলেজে ভর্তি হবে? আমি এখন আগরতলা ডিএড কলেজে ভর্তি হব। আচ্ছা, তোমার পড়াশোনা মানে পড়াশোনার মাধ্যমে তুমি মানে ভবিষ্যতে কি হওয়ার পরিকল্পনা আছে তোমার? আমি ভবিষ্যতে আমার শিক্ষক হওয়ার ইচ্ছা। তো মানে তুমি কি সরকারের কাছে কি কোনো কিছু চাও? মানে কি দাবি তোমার? আমার মুখ্যমন্ত্রীর কাছে এটাই অনুরোধ যে মুখ্যমন্ত্রী যেন আমাদের পাশে দাঁড়ায় এবং আমাকে আগামী দিনে সাহায্য করে। তাহলে আমি এবং আমার পরিবারের খুব উপকৃত হব। তোমার নামটা কি? এখনকার মতো বাংলা সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। মনে রাখবেন, আমরা সদা 24 ঘন্টা আপনাদের পাশে।